পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে 11:15। তো এমনি সকালের বাসি কাজ যেমন হয়ে গেছে। আজকে তো রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্রনাথ হচ্ছে মানে কি জানেন, আমার একজন খুব প্রিয় মানুষ। হ্যাঁ, লেখক হিসেবে, সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে, ঔপন্যাসিক হিসেবে, যেভাবে বলুন, রবীন্দ্রনাথ আমার একজন সবথেকে প্রিয় মানুষ। আমি তো নিজে বাংলা সাহিত্যের ছাত্রী, ওই জন্য রবীন্দ্রনাথকে আমি অস্বীকার করতে পারি না। তো আজকে তো রবীন্দ্র জয়ন্তী, সেই জন্যে রবীন্দ্রনাথের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের আমার এই ব্লগটা, এই দিনটা শুরু করছি। বাকি কথা পরে বলবো। তো কালকে তো আপনাদের সঙ্গে কথা বলার পর যখন আমরা খেতে বসেছি, ব্যাস এবার কি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো জানেন। সে তো হলো, ঝড় বৃষ্টি হলো, সে তো খুবই ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে তো আবার লোডশেডিংও আছে। ব্যাস এইবারে অন্ধকারের মধ্যে সে রাত্রি 2টো অবধি বসে আছি জানেন। কি গরম, কি গরম, বৃষ্টি হয়ে ঝড় হয়ে সব শুকনো হয়ে গেল, সে কারেন্ট আর আসে না, একবার করে ঝিলিক মারে আর চলে যায়, দিয়ে এবার টানা লোডশেডিং। এবার কি করব আমরা, তখন আমি বলি চল শুয়ে পড়, আর যা হবে হবে, গরম লাগে লাগুক বলে শুতে যাচ্ছি। বাথরুমে গেছি মুখ হাত ধুতে, তখন কারেন্ট এলো। সে তখন প্রায় রাত্রি 2:10-15 হয়ে গেছে। দিয়ে এবারে আবার সকালবেলায় উঠে ভাগ্যিস পাম্পটা চালিয়ে জলটা তুলে নিয়েছিলাম, আবার লোডশেডিং। কী আরম্ভ হয়েছে রে বাবা, রে বাবা, কথায় কথায় লোডশেডিং জানেন। এই ভোটের আগে আর এই ঝড় বৃষ্টি হচ্ছে, ব্যাস ওরাও লোডশেডিং শুরু করে দিয়েছে। তো যাই হোক, রান্নায় যাইনি, যাব। এইমাত্র জলখাবার খেয়ে উঠলাম, যিশু ঘরেই আছে। সেই কালকের তড়কা ডাল করেছিলাম, সে ডাক্তার সাহেব এমন ঘুমিয়েছে, সে আর খেতেই ওঠেনি। কিছুতেই ডাকলাম, এত উঠলই না। সকালবেলায় উঠে আর কি করব, সেসব রুটি ছন্দাদিকে দিয়ে দিলাম, আর সে তড়কা ডালটা ছিল সেটা দিয়ে আমি আর যিশু মিলে জলখাবার খেলাম। সে তো সকালবেলায় উঠে মুড়ি খেয়েছে, মুড়ি আর মিষ্টি দিয়ে খেয়ে চলে গেছে। দিয়ে কালকে আমি অত কষ্ট করে গরমের মধ্যে রুটি তরকারি রান্না করেছি, তো আর গরমে আমার ও ঘুমিয়ে গেছে এমন যে উঠে আর মানে খায়নি, ওর মানে কোনো সেন্সই নেই, এমন ঘুম দিয়ে খায়নি। ওই জন্য সকালবেলায় উঠে একদম চুপচাপ, কোনো কথা বলেনি। টেবিলে গিয়ে দেখলো যে না, খাবারটা নেই, আমি দিয়ে দিয়েছি, আর কোনো কথা বলেনি, চুপচাপ। আমিও কথা বলিনি রাগ করে, যে এত ডাকলাম উঠতে পারছো না, তা দিয়ে চলে গেছে চুপচাপ। তো সেই নিয়ে এতক্ষণ যিশুর সঙ্গে হাসি মজা হচ্ছিল আর কি। তো যাই হোক, চলুন তাহলে আজকের দিনটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন দেখতে। আগে এই রবীন্দ্র জয়ন্তীর দিনে কত আনন্দ করতাম জানেন। ছোটোবেলার কথা তো বাদই দিন, তখন তো আমরা LICর ফ্ল্যাটে থাকতাম। 144টা ফ্ল্যাট একসাথে ছিল জানেন, 9 নম্বর আর 10 নম্বর বিল্ডিং পাশাপাশি। তো যত বাচ্চা আমরা ছিলাম, এই রবীন্দ্র জয়ন্তীর দিনে সন্ধ্যাবেলাতে সব স্কুল টুল থেকে বাড়ি ফিরে এসে এবার সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হবে। আমি নাচ করতাম, আমার বন্ধুরা ছিল, কেউ গান করতো, কেউ কবিতা আবৃত্তি করতো, নাটক হতো, ছোট ছোট নাটক বাবা শেখাতেন, বাচ্চাদের নাটকটা বাবা শেখাতেন জানেন। সে নাটকের রিহার্সাল হতো 1 মাস ধরে আমাদেরই ঘরে, দিয়ে সেই নাটক অনুষ্ঠিত হতো। তারপরে সেই নাটকের ছবিগুলো না আমার কাছে এখনও আছে, আমার সেই ছোটোবেলাকার ছবি। দাঁড়ান, হাতের কাজ শেষ করে আপনাদের সঙ্গে না শেয়ার করব আজকে। তারপরে হচ্ছে মা, কাকিমা, জেঠিমা যারা ছিল তারাও অনুষ্ঠান করতো। ভীষণ একটা আনন্দ ছিল জানেন। যাই বলুন আর তাই বলুন ভাই, আমি তো মানে এক কথায় বলবো, কলকাতার লোকেদের একটা কালচার আছে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যেদিন থেকে কলকাতা থেকে চলে এলাম এখানে, তারপরে স্কুল জীবনে, কলেজ জীবনেও হতো, অনুষ্ঠান করেছি আমরা সবাই মিলে। স্কুল জীবনে তো নাটক করতাম। হ্যাঁ, ওই কী বলে, টিফিন টাইমের পর এই রবীন্দ্র জয়ন্তীর দিনে বা বিভিন্ন অনুষ্ঠান মানে অকেশানে আমরা নাটক করতাম। তারপরে তো যা এখানে বিয়ে হয়ে গেল, ব্যাস সব 12টা বেজে গেল। এখানে কোথাও কোনো অনুষ্ঠান আমি হতে দেখিনি। আগে আমাদের পাড়াতে রবীন্দ্র জয়ন্তী হতো, তখন কি জানেন, তখন ক্লাবের ছেলেগুলো ভালো ছিল। হ্যাঁ, ওই দিকে যাও। হ্যাঁ,
তখন হচ্ছে মানে ক্লাবের ছেলেগুলো না ভালো ছিল, সব বাচ্চা ছিল তো, বড় হয়ে গিয়ে সব বদমাশ হয়ে গেছে। এখন আর কোনো অনুষ্ঠান হয় না, কিচ্ছু হয় না। তারপরে আমাদের পাড়ায় একজন ছিল, মানে কেলোবাপি বলে ডাকা হতো তাকে আর কি। সে যতদিন বেঁচে ছিল না ততদিন পাড়ায় অনুষ্ঠান হতো, অনেক কিছু হতো, খুব সুন্দর ছিল। তারপরে সে যা মারা গেল, সব চুকে বুকে গেল। আমার দেওরও অংশ নিত ওখানে, তারপরে সেসব বন্ধ হয়ে গেল। তখন যিশু ছোট্ট, সেই সময়ের কথা বলছি আর কি। তারপরে আর ভাল লাগে না। এবারে কলকাতায় কত সুন্দর অনুষ্ঠান হয় বলুন তো, জোড়াসাঁকোতেই কত সুন্দর অনুষ্ঠান হয়। আমি তো জোড়াসাঁকো থেকেই রবীন্দ্রসঙ্গীতটা করেছি না, সেই জন্যে আমাকে ভীষণ টানে কলকাতা। আর এখানে কোথাও কোনো, ওই সকাল থেকে একটুখানি দু একবার মাইক বাজলো, শুনলাম, একটু গান হলো, ব্যাস চুকে গেল। আর কোথাও কোনো অনুষ্ঠান হয় না, কিচ্ছু হয় না জানেন। উৎসবের দিনগুলো একটু অনুষ্ঠান হলে ভালো লাগে, তাই না? আর তারপরে কি বলুন তো, আমার মা বাবা দুজনেই ছিলেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রী। হ্যাঁ, সেই জন্যে আমাদের বাড়িতে না একটা রবীন্দ্র কালচার ছিল। আমার বাবা খুব সুন্দর আবৃত্তি করতেন। এই যত কিছু আবৃত্তি করেছি তার প্রাইজ পেয়েছি আমি বা আমার ভাই দুজনেই বলুন, সব কিন্তু আমার বাবার কাছে শিখে। আমার বাবাই আমাদের আবৃত্তি শেখাতেন আর আমরা প্রাইজ জিততাম। বহু প্রাইজ আছে আমার আবৃত্তির, জানেন। আমার ভাই তো একবার রেডিওতে আবৃত্তি করার চান্স পেয়েছিল। বহু আবৃত্তি করেছি, বহু আবৃত্তি। তো সেই জন্যে বলছি, কলকাতার যখন ছিলাম না, জীবনটা সুন্দর ছিল। কলকাতায় যখন পড়াশোনা করতাম, রবীন্দ্রভারতীতে পড়তাম, ওখানেও একটা সুন্দর রবীন্দ্রভারতী বলে কথা, সেখানে কালচার থাকবে না বলুন, সে তো বলাই বাহুল্য। তো ওই দিনগুলো না এখন খুব মনে পড়ে, জানেন। এখন কি মনে হয় বলুন তো, মাঝে মাঝে যখন এরকম চুপচাপ বসে থাকি এইসব অকেশানে, তখন মনে হয় কি যে দূর, ও আমার কলকাতায় বিয়ে করলেই ভালো হতো। এখানে বিয়ে করে না আমি মনে হয় যেন ঠকে গেছি। আমি ডাক্তার সাহেবকে বলি তো, কেন গো কলকাতায় চাকরিটা ছেড়ে দিয়ে তুমি এখানে চলে এলে? কলকাতায় যদি তুমি চাকরিটা করতে তাহলে আমরা কলকাতাতে থাকতে পারতাম। হ্যাঁ, কত আনন্দ করতাম, ঘুরে বেড়াতাম। এখানে তো মানে ঘুরে বেড়ানোরও কোথাও জায়গা নেই, কোথাও কোনো উৎসব অনুষ্ঠানও নেই যে যাব, কিছুই নেই। তো বলে দেখো, পৈতৃক ব্যবসা, বাবা ডাকলো, এসে জয়েন করব না বলো? চিরকাল কি ওইখানে চাকরি করব? সেই জন্য মাঝে মাঝে খুব মনে হয় জানেন, যে আমার যদি কলকাতায় বিয়ে হতো বা আমি কলকাতায় থাকতাম তাহলে মনে হয় ভালো হতো। এখানে কি একদম ভাল লাগে না, জানেন তো। সব সময় কি আর সংসার, ঘর গুছানো, রান্না করা, সব সময় কি আর ভাল লাগে বলুন? আর আমার যা যেমন বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বেড়ায়, হ্যাঁ, তো আমার পক্ষে তো আর সেটা সম্ভব নয়। গান আমিও জানি, আমি জোড়াসাঁকো থেকে কোর্স করেছি রবীন্দ্রসঙ্গীতের উপরে। তারপরে এমনি আমার মেদিনীপুরে ওই যে গোপী স্যারের কাছে আমি গান শিখতাম, সেখানে 5th ইয়ারের কোর্স করেছি। গান আমিও জানি, কিন্তু কি বলুন তো, সেসব মানে চুকে বুকে গেছে। যা বিয়ে হয়ে গেছে, তারপরেও একটু গান টান করতাম। তারপরে একটুখানি ওই আধুনিক গান টান শিখতে চেয়েছিলাম, কিন্তু সে তেমন লোক পাইনি গান শেখার। আর সত্যি কথা বলতে, যারাই শোনে যে রবীন্দ্রসঙ্গীত শিখেছি জোড়াসাঁকো থেকে, রবীন্দ্রভারতী থেকে, তারাই মানে কি বলুন তো, সংকোচ বোধ করে শেখাতে। বহু চেষ্টা করেছি গানটাকে মানে চালু রাখার, কিন্তু হয়ে ওঠেনি। সে সব চুকে বুকে গেছে কোথায়। যিশু মাঝে মাঝে বলে, মা গানটা তুমি বজায় রাখো না, কাকিমা কেমন গানটা করে সব সময়, তুমি গানটা করো না। সে হয়ে আর ওঠে না। যখন সময় পাই তখন এত টায়ার্ড লাগে না, তখন আর ইচ্ছে করে না নিয়ে বসি, এই হয়ে গেছে ব্যাপার। সেই জন্যেই এইসব অকেশানে। আর এখানে জানেন, একটা রবীন্দ্রনাথের ছবি পেলাম না কোথাও। হ্যাঁ, যে ছবিটাকে বাঁধিয়ে ঘরে রাখবো, কি একটা ছোট স্ট্যাচু, যে ছবিটাকে বাঁধিয়ে ঘরে রাখবো, রেখে একটু ফুল মালা ঠালা দেবো, কোথাও একটা ছবি পেলাম না গো। হ্যাঁ, এমনই একটা বিচ্ছিরি জায়গা, ভালো লাগে না, একদম ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি মনে হয় এইখানে এই তমলুকে বিয়ে করে ভুল করে ফেলেছি। এখানে বিয়ে না করে কলকাতায় বিয়ে করলে অনেক ভালো হতো, একটা সুন্দর কালচার থাকতো, আর বেশ এইসব অনুষ্ঠানে আমি ঘুরে বেড়াতে পারতাম, অনুষ্ঠান দেখতে পারতাম, ভালো লাগতো। পুরে যখন এলাম জানেন, তখন ওই ছায়ানট সঙ্গীত শিক্ষায়তন, এখন যেটা মানে তমলুকে একটা আছে না, বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, বিএড কলেজ, তো সেইখানে গান শিখতাম। সেইখানে গান শিখতাম বলতে শনিবার রবিবার ওখানে গানের একটা স্কুল ছিল, ছায়ানট সঙ্গীত শিক্ষায়তন, সেখানে গান শেখানো হতো। এবার গোপী স্যার রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। গোপী স্যার হচ্ছেন ওই বিএড কলেজেরই প্রফেসর ছিলেন।
তো ওই গোপী স্যার রবীন্দ্রসঙ্গীত শেখাতে, আর বাকি আরও অনেক ছিল, জেমস স্যার ছিল, জুয়েল স্যার ছিল, তারা সব নজরুল গীতি আধুনিক শেখাতো। কিন্তু ওই যে বললাম আমাদের বাড়িতে একটা রবীন্দ্র কালচার ছিল, যেহেতু আমার বাবা মা দুজনেই শান্তিনিকেতনেরই ছাত্রী, ওই জন্য আমাদের বাড়িতে না রবীন্দ্র কালচার ছিল। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্র সঙ্গীত এসবই সবাই খুব পছন্দ করতো। তা আমি জোর করে 2-4টে নজরুল গীতি শিখেছিলাম, তা বাবা বিরক্ত হতেন। বাবা বলতেন না, রবীন্দ্রসঙ্গীত শেখো। তা আমার ওই থেকেই আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি ন্যাক আর কি। আর রবীন্দ্রনাথের গানই করতাম, বাড়িতেও সবাই ভালোবাসতো। আমি যখন গান করতাম না, সবাই গোল হয়ে ঘিরে বসতো, বাবা আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতো, খুব ভালো ছিল পরিবেশটা। দিয়ে তারপরে ওই মেদিনীপুরে প্রথম এসে যে স্কুলটা ভর্তি হয়েছিলাম, সেটার নামটা আজ আর মনে নেই। তো সেখানে ভালো করে গান শেখা হচ্ছিল না বলে মা গিয়ে রবীন্দ্রসঙ্গীতে ওই ছায়ানটে ভর্তি করে দিল। সেখানে আবার গোপী স্যার আমার স্কেলটা চেঞ্জ করে দিলেন, বললেন যে এত উঁচু স্কেলে তোকে কে শিখিয়েছে, বলে স্কেল চেঞ্জ করে দিলেন। তো সেই আমার ভালোভাবে গান শেখার শুরু। কত অনুষ্ঠান করতাম জানেন, ওই মানে সঙ্গীত শিক্ষা কেন্দ্র থেকেই আমাদের অনুষ্ঠান করা হতো। ওই কলেজেই গান করতাম, তারপরে প্রত্যেক বছর ওই তমলুক যে জেলা পরিষদ হলটা আছে সেইখানে অনুষ্ঠান করা হতো, সেখানে বড় অনুষ্ঠান করা হতো, সেই সব অ্যাটেন্ড করতাম। খুব ভালো ছিল জানেন, প্রত্যেক অনুষ্ঠান হলেই স্যার ডাকতেন, চলে আয় গান করবি যে। সোলো গাইতাম, কোরাস গাইতাম, গানের পরীক্ষা দিতে যেতাম যেদিন, কি আনন্দ, প্রচুর বাচ্চা ওখানে শিখতাম, প্রচুর বাচ্চা। দিয়ে তারপরে ওই আমার সঙ্গীত শেখার ভালোভাবে শুরু, বুঝলেন তো। তারপরে তো গিয়ে রবীন্দ্র ভারতীতে ভর্তি হলাম, সেখানে কম্পিউটার শিখতাম। আমি নাচও জানতাম, কিন্তু নাচেও আমি ডিগ্রি করেছিলাম জানেন, 5th ইয়ার কমপ্লিট করেছিলাম। তারপরে মেদিনীপুরে যখন এলাম, তখন মা বললেন যে না, আর নাচ শিখতে হবে না, তুমি গান শেখো। তাও যখন স্কুলে পড়তাম মেদিনীপুরে, তখন কিন্তু মানে নাটক করতাম, নাচে অংশ নিতাম, তবুও আমি ছাড়িনি, তখন করতাম, কিন্তু বাইরে আর করতে দিতে না। তারপরে আস্তে আস্তে নাচটা ছাড়া হয়ে গেল, ওই গানটাই করতাম। বললাম না, আমাকে আমার বাবা, তখন আমি ক্লাস 5-এ পড়ি, আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, জার্মান রিটের হারমোনিয়াম। সেই হারমোনিয়ামটা আমার এখনও আছে, ডাক্তার সাহেব ওই হারমোনিয়ামেই গান করে। সেটা আমার বিয়ের পর আমার মা আমার সঙ্গে দিয়ে দিয়েছিল, বলেছিল নিয়ে যা, গানটা একটু করিস, গলাটা নষ্ট করিস না। তো সেটা ডাক্তার সাহেব কোনো কিছুই নিয়ে আসেননি, কিন্তু ওই একটা জিনিস সঙ্গে করে নিয়ে এসেছিলেন, বলছেন গাইবে। তারপর তো আর কোথায় গান, কোথায় কি। ওই জন্য না মাঝে মাঝে মনে হয় এখানে তো কোনো কিছুই নেই, কোথাও কোনো অনুষ্ঠানও হয় না, কোনো কিছুই না, চুপচাপ ওই উৎসব অনুষ্ঠানের দিনেও ঘরে বসে থাকা। কত অনুষ্ঠান করতাম, কত মানে হাসি মজা আনন্দ ছিল জানেন, সেসব চুকে বুকে গেল। এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম রুখা সুখা, ভালো লাগে না জানেন তো, মাঝে মাঝে খুব বিরক্তি লাগে। বন্ধুগুলোকেই দেখুন না, তমলুকের ওই কী বলে মেদিনীপুরের উপরে রয়েছে, মেয়েকে ছোট থেকে নাচ শিখিয়েছে, তারপরে নিজেরাও নাচ জানে, সেই জন্যে এখনও এই বয়সেও মেয়েও নাচ করছে, মাও তার সঙ্গে নাচ করছে। ওখানে মেদিনীপুরে তো অনেক অনুষ্ঠান হয়, ওদের পাড়ায় যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে মানে কি সুন্দর নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছে, নিজে নাচ করছে, তার সঙ্গে তার মেয়ে, তার বিয়ে হয়ে গেছে সে মেয়ে, তাও সে নাচ করছে, কি সুন্দর দেখতে লাগে জানেন। ওদের একটা ভিডিও পাঠিয়েছিল, মা মেয়ে দুজনে নাচ করছে কি একটা অনুষ্ঠানে, দেখে পড়ে না ভালো লাগে, আবার নিজের জন্য মনটা কেমন খারাপও হয়ে যায় জানেন তো। কি করব বলুন, কিছু তো করার নেই। আর এখান থেকে বেরিয়ে যাবই বা কোথায়, এখান থেকে যে যাবো, যিশুকে তাই বলি যে তুই বাবা প্রতিষ্ঠিত হয়ে কলকাতার উপরে একটা বড় ফ্ল্যাট কেন, আমরা কলকাতায় চলে যাব, তোর বাপি এখানে ব্যবসা করবে তো থাকুক, চল তুই আর আমি গিয়ে কলকাতায় থাকবো। তা যিশু হাসে জানেন, বলে আচ্ছা তাই হবে। একটা মধ্যবিত্ত সচ্ছল পরিবারে একটা মেয়ে বাচ্চাকে যা যা শেখানো উচিত আমার বাবা মা আমাকে সব শিখিয়েছিলেন, নাচ গান আবৃত্তি সেলাই, তারপরে কম্পিউটার, কীটা না শিখেছি। তারপরে সেই ব্রতচারী হতো ফ্ল্যাটে, সেখানেও মা পাঠাতেন আমাকে, সেটাও শিখেছি, মানে কীটা শিখিনি বলুন, সবই শিখেছি। এবং শুধু শিখেছি বলে নয়, সমস্ত বিষয়ে আমার প্রাইজ আছে। আমার এই যে বইয়ের আলমারিটা, তার অর্ধেকটাই ভর্তি আমার প্রাইজের বইয়ে, আমাকে আমার মা সব আমার সঙ্গে দিয়ে দিয়েছিলেন। কিন্তু কি লাভ হলো,
বিয়ের পর সব মানে সেই কালের অতলে হারিয়ে গেল, কোনোটা দিয়েই আমি কিছু করতে পারলাম না। ওই জন্যই তো মন খারাপটা বেশি করে। এই সব দিনে এত কথা আপনাদের বলছি কেন, এই সব দিনে ওই কথাগুলো মনে পড়ে আর ভীষণ মন খারাপ করে, জানেন তো। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডেরও সেরকম উৎসাহ ছিল না এইসব ব্যাপারে। ওর ওই বাড়িতে গান করবে করো, এই আর কি, এর থেকে বেশি কিছু না। সেই জন্য আর এসবকে আর কন্টিনিউ আর করা হয়নি, সব কোথায় হারিয়ে গেছে। আর আজকে জানেন কি কি রান্না করেছি আপনাদের একদম ভুলেই গেছি দেখাতে। তো এই যে দেখুন আলু পটলের তরকারি, আর এখানে হচ্ছে ডিম ভাজা, এই যে ডাল, আর এখানে হচ্ছে এই যে বিউলির ডালের বড়া। এখন আমার আর যিশুর খাওয়া হয়ে গেছে। এগুলো সব ডাক্তার সাহেবের জন্য সাজিয়ে রেখে দিলাম। এবার সে কখন আসবে জানি না, এখন বাজে হচ্ছে 3:45। কি জানি সে আসবে আজকে খেতে নাকি আসবেই না, সেই জানে। যাই হোক, এখানে এই যে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আমাদের মা বেটার খাওয়া হয়ে গেছে। এখন চলুন বসে থাকি, অপেক্ষা করি, আর কি করব। দেখুন আমার ছোটোবেলাকার ছবি দেখছেন। এই যে মুমু, এ আমার খুব বন্ধু ছিল, আমরা দুজনে খুব খেলতাম। ওর বাবার নাম ছিল রঘু কাকু। যেমন নাম তেমনি রঘু ডাকাতের মতোই দেখতে। রঘু কাকুর যা গোঁপ ছিল না, ওই গোঁপটাকে আমরা ভীষণ ভয় করতাম, জানেন। বেটে খাটো মানুষ, বিশাল একটা গোঁপ ছিল। আমাদের রঘু কাকুকে দেখলে খুব ভয় লাগতো। তো এই যে রঘু কাকুর মেয়ে মুমু আমার খুব বন্ধু ছিল। এই যে আমি দেখুন, এই যে ওই যে দেখছেন পিছনে রবীন্দ্রনাথের ছবি। এই রবীন্দ্র জয়ন্তীতে আমরা এরকম মানে ডান্স করতাম আর কি। তারপরে এই দেখুন পেটে খেলে পিঠে সয়, হ্যাঁ। এ হচ্ছে লালটু, এ আমার খুব খেলার সাথী ছিল। ওই সব ফ্ল্যাটেই একসাথে বাচ্চারা থাকতাম। এটা আমি দেখুন। আবার এই দেখুন সবাই মিলে নাচ করছি, কি সুন্দর দেখছেন, সব বাচ্চারা ফ্ল্যাটের। এই দেখুন আবার এই দেখুন রবীন্দ্র জয়ন্তীতে এই যে এটা মায়ের বেনারসি শাড়ি, সেইটা পরে নাচ করছি। আরও আছে দাঁড়ান, এই যে দেখুন এইখানে, এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ছিল, এই যে এইটা। আর এই যে আমার মা, এই যে দেখুন আমার মা। এই যে সব বাচ্চারা আমরা দেখছেন, মানে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ছবি তোলা হতো। এই যে সব কাকিমারা পিছন দিকে। এইটা মায়ের বিশেষ বান্ধবী, ঘোষাল কাকিমা, বিশেষ বান্ধবী ছিল। এই যে তারপরে এই দেখুন এই ছবিটা, এটা হচ্ছে সেই মানে ওখানে স্টেজ করা হয়েছিল, সেই স্টেজে নাচ করছিলাম, মনোমর মেঘেরও সঙ্গী। তখন আমি টাইফয়েড আর ম্যালেরিয়া দুটো থেকে একসাথে উঠেছি, জানেন। তখনও ভালো করে সুস্থ হয়নি। মা কিছুতেই অনুষ্ঠান করতে দেবে না, আর কাকিমারাও ছাড়বে না। তো এই নাচ শিখিয়ে এই যে আমাকে করেছিল, অনুষ্ঠানে নামিয়েছিল। এই শাড়িটা অ্যাশ কালারের শাড়ি কোথাও পাওয়া যাচ্ছিল না, বাবা তার এক কলিগের কাছ থেকে এনে দিয়েছিল এই শাড়িটা, দেখছেন। এই বিভিন্ন অনুষ্ঠান হতো, এই যে এটা হচ্ছে মহুয়া দিয়ে, এখন বিদেশে থাকে। বিভিন্ন অনুষ্ঠান হতো, তাতে অংশগ্রহণ করতাম, জানেন। বড় হয়ে ওই মেদিনীপুরের যে জেলা পরিষদ হলটা, সেইখানে এই যে গান করছিলাম। এই যে আমার যে গোপী স্যার ছিলেন তার ছেলে এটা, তার সঙ্গে এই যে হলের স্টেজে দাঁড়িয়ে এই যে গান করছিলাম, দেখছেন। এই যে গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে রাত 8টা। এই একটু আগে বাজার থেকে ফিরলাম। ওই যিশুর জন্য একটু ফল কিনলাম, আর নিজের একটা নাইট ক্রিম কিনলাম, আর একটু টুকটাক জিনিস কিনে টিনে বাড়িতে এলাম আর কি। আজকে রাস্তায় কি প্রচণ্ড ভিড়, জানেন। কেন বুঝলাম না, সবাই দেখি না দল বেঁধে লাইন করে সব সেই বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় জল ঢালতে যাচ্ছে কে জানে। ও তো মায়ের মন্দিরে, তো শিব ঠাকুরের মন্দির আছে, কিন্তু সেখানে কাউকে দেখলাম না, সব লাইন করে ওই দিক দিয়ে কোথায় যাচ্ছে কে জানে। হবে ওদিকে কোথাও শিব মন্দির আছে হয়তো। তো আজকে কেন যাচ্ছে মনে হয় বৈশাখ মাস, তো বৈশাখ মাসে জল ঢালতে হয়, সেই জন্যে নাকি। বাপরে ভিড়, আর তমলুকে ভিড়, ও পায়ে সত্যি হেঁটে চলা যায় না, হেঁটে চলার জায়গা নেই, শুধু টোটো আর বাইক, আর তার সঙ্গে বড় 4 চাকার গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। ভিড় বাপরে বাপ, যেমন ভীমার বাজারে তেমনি মেছো বাজারের রাস্তাটায়। তমলুক এখন মানে ভীষণ মানে লোকজন বেড়ে গেছে, জানেন তো। ছোট শহর তো মানে ঘিঞ্জি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এত লোক।
আর যদি মনে করেন যে সন্ধ্যাবেলাটায় ভিড় হয়েছে, এই বেলা হলে 8:30 9টার দিকে ফাঁকা হয়ে যাবে, মোটে নয়, মোটে নয়। যেমন সকালবেলাতে ভিড় অসহ্য, আবার তখন যদি আবার স্কুল টাইম থাকে তাহলে তো আর কথাই নেই। আর তার উপরে আর সন্ধ্যা হলে তো মানে টিকতে পারা যাচ্ছে না, এত ভিড় না, ওরে বাপ রে বাপ, চলাফেরা কঠিন হয়ে গেছে। তবে তার মধ্যে দিয়ে এলাম, দিয়ে আমি বলি বাবু চল সেই আমাদের নার্সিংহোমের সামনে দিয়ে রাস্তাটা দিয়ে বাড়ি যাবো, চল আর এই ভিড়ের মধ্যে ঢুকিস না বলে এই এসে মামেটায় ঢুকলাম। যাই হোক, কোনো একটা ছুতো নিয়ে একটু বেরিয়ে যাই আজকাল আর কি। আসার পথে দেখলাম আমাদের এই মালি জঙ্গল পাড়াতে ওই রবীন্দ্র স্মরণ হচ্ছে আর কি, দেখে তবু ভালো লাগলো। শহরের আর কোথাও তো কিছু দেখতে পেলাম না, তবু এরা যা হোক করছে, কোনো একটা দল থেকে করছে মনে হয়, তো ভালো লাগলো। যাই হোক, দেখে তবু ভালো লাগলো আর কি। তো যাই হোক, চলুন একটুখানি চা খাই, খেয়ে অনেক কাজ বাকি আছে। জামা কাপড়গুলো সেই সকাল থেকে পড়ে আছে, গুছানো হয়নি, সে সমস্ত গুছাবো, বাসনগুলো গুছাতে হবে, টুকটাক অনেক কাজ আছে। তো চলুন, হ্যাঁ, একটু জামা কাপড় চেঞ্জ করে, সন্ধ্যা দিয়ে গোপালকে শয়ন দিয়েই গেছিলাম, জামা কাপড়টা চেঞ্জ করে একটুখানি ভালো করে চা খাই, তারপর কথা হবে আপনাদের সাথে। এই যে দেখুন হয়ে গেছে রান্না, এখানে রুটি আর এখানে একটুখানি ঘুগনি করলাম, আলু দিয়ে নিয়ে এমনি করে নিয়েছি, তাহলে আমরা সবাই খেতে পারবো। আর এই যে আমার ওটসের রুটি, ব্যাস। এবারে সবাইকে ডাকি, ডেকে খাওয়া দাওয়া করি। আর এসি চালানো বন্ধ করে দিয়েছি, কারণ এসি চালালে না গা হাত পা ব্যথা করে, কিন্তু যখন রান্না করছিলাম তখন চালাতে একটুখানি বাধ্য হলাম জানেন, না হলে না গরম লাগছিল, রান্নাঘরে তো কষ্ট হয় আগুনের সামনে, ওই জন্য হালকা করে একটু এসি চালিয়ে দিয়েছিলাম। যাই হোক, তাহলে আজকের মতন বিদায় নিলাম। কালকে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকে, আপনারা কাইন্ডলি একটুখানি ফলো করে দেবেন।